জান্নাত দরজার কাছে দাঁড়িয়ে উকিঝুঁকি মেরে সবকিছু দেখছে। তিনতলা ভিআইপিদের সাধারণ লোক সমাগম নেই। আর একটু এগিয়ে গিয়ে জান্নাত করিডোরের গ্রিল ধরে দাঁড়ায়। আশেপাশে আরও অনেকগুলো লঞ্চ। ডান পাশে কিছুটা দূরে দুটো ছেলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। জান্নাতকে দেখেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দুজনেই। স্বামীর বুঝতে পেরেই জান্নাতকে ডেকে নেয় ভেতরে। জান্নাত গিয়ে চুপচাপ বেডে বসে থাকে। খানিক বাদে গায়ের শাড়িটা পাল্টে একটা সুতির শাড়ি পরে নেয়। স্বামীরও শার্ট প্যান্ট পাল্টে জান্নাতের পাশে বসে। নদী দেখতে বাইরে গিয়েছিলে? মাথা নাড়ে জান্নাত। লঞ্চ ততক্ষণে ছেড়েছে। স্বামীর কাচ্চির প্যাকেট জান্নাতের হাতে তুলে দিয়ে বলে, এখন দেখবে না, কুয়াশা পড়ছে। কাচ্চি খেয়ে ঘুমিয়ে পড়ো, রাত 2টোর দিকে উঠিয়ে মেঘনা নদী দেখাবো। এটা কি আপনাদের লাঞ্চ? না, আমাদের লঞ্চ আমতলী টু ঢাকার রুটের, এটা খানদের। খেয়ে দিয়ে জান্নাত শুয়ে পড়ে। স্বামীরও কিছুক্ষণ ফোনে কাজ করে শোয়। কেবিন বয়কে ওয়ার্ন করে দিয়েছে স্বামীর, সকালের আগে কোনোভাবেই যেন তাদের বিরক্ত না করা হয়। রাত তখন 2:30টার কাছাকাছি। জান্নাত ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে হাত রেখে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে টের পেয়েছে জান্নাত। ধরফড়িয়ে উঠে বসে চোখ বড় বড় করে দেখতে পায় স্বামীরকে। জান্নাত ঘাবড়ে গিয়ে বলে, আপনি? কি হয়েছে? স্বামীর হাঁপাচ্ছে। জান্নাতের গালে একটা হাত রেখে নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, জান্নাতুল ঘাবড়াবে না। শোনো, লঞ্চে আগুন লেগেছে, আমার সাথে এসো। জান্নাতের পেলব হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বামীর। জান্নাত নিজেকে সামলানোর সময়টুকুও পায়নি, না পেরেছে কিছু জিজ্ঞেস করতে স্বামীরকে। আশপাশে আগুন দেখতে পাচ্ছে না জান্নাত, তবে চিৎকার চেঁচামেচিতে আশপাশটা ভারী হয়ে উঠেছে। জান্নাতে বুঝতে পারছে না হচ্ছেটা কি আসলে। সে ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি? একটা সেফ প্লেসে। দোতলায় আগুন ছড়িয়ে গিয়েছে, 3তলায় পৌঁছাতে সময় নেবে না। আমাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াতে হবে। মাঝ নদীতে আমরা সারাং চেষ্টা করছি দিশা ঘুরিয়ে কিনারা ঘেঁষার। আগুন লাগলো কিভাবে? জানে না, এসো দ্রুত পা চালাও। জান্নাতের হাতটা শক্ত করে ধরে রেখেছে স্বামীর। ওকে টেনে নিয়ে একেবারে কিনারায় দাঁড় করালো। চাদর দিয়ে ঢেকে দিল জান্নাতুলকে। আশেপাশের লোকজন ছুটোছুটি করছে, মহিলাগুলো করছে কান্নাকাটি। পোড়া পোড়া গন্ধে পরিবেশটা গুমোট হয়ে গিয়েছে ইতোমধ্যে। জান্নাতের বুক কাঁপছে এত আহাজারি দেখে। স্বামীর বলে, মানুষ পড়েছে? দোতলার কেবিন সব লকড ছিল, আপাতত ট্রেস করা যাচ্ছে না। কেঁপে ওঠে জান্নাতুলের শরীরটা। দোয়া ইউনুস পড়তে শুরু করে দেয়। লোকজন ছুটছে দেদারাসে। জান্নাতুলের গায়ে দুটো ছেলের ধাক্কা লাগলো। স্বামীর ওকে টেনে বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে। নিচু গলায় বলে, ভয় লাগছে? ঠোঁট উল্টে কেঁদে ফেলে জান্নাত। স্বামীর অভয় দিয়ে বলে, কিচ্ছু হবে না। আগুন 3তলায় পৌঁছাতে পৌঁছাতে লঞ্চ কিনারায় পৌঁছাবে। জান্নাত লোকটার বুকে মাথা গুজে রেখে হাঁপাচ্ছে। মানুষজন চেঁচিয়ে বলা বলি করছে আগুন 3তলায় পৌঁছেছে। নিচতলা আর দোতলার ডেকে থেকে অসংখ্য মানুষ যারা প্রাণ বাঁচাতে 3তলায় উঠেছিল, এরা এবার 4তলার সিঁড়ির দিকে ছুটছে। স্বামীর সিদ্ধান্ত নেয় 4তলায় যাবে। জান্নাতের হাত ধরে দ্রুত পা চালাতেই ওদের সামনে এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হুমড়ি খেয়ে পড়ে যায়। জান্নাত ছুটে গিয়ে লোকটাকে টেনে তোলে। লোকটা তাদের সামনে কেবিনে উঠেছিল। জান্নাত দেখেছিল। কণ্ঠে দরদ ঢেলে জান্নাত লোকটাকে বলে, দাদু ঠিক আছেন আপনি? লোকটা কাঁদছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে না। কোনো মতে বলে, আমার নাতিকে এনে দাও রুমে। ও স্বামীর কয়েক পল জান্নাতকে দেখল, তারপর বলল, নড়বে না এখান থেকে। বলেই স্বামীর লাউঞ্জের দিকে ছুটল। গিয়ে ওই বৃদ্ধের 8 বছর বয়সী ঘুমন্ত নাতিকে টেনে তুলে নিয়ে আসলো। এরপর বৃদ্ধের নাতি আর বৃদ্ধকে ধরে 4তলায় পৌঁছে দেয় ওরা। 4তলায় মানুষ গিজগিজ করছে। জান্নাতকে সামলে নিয়ে ভিড় ঠেলে একপাশে দাঁড় করিয়ে স্বামীর ওকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এর মাঝে গুঞ্জন শোনা যায়, 3তলায় রিভার সাইডের লাউঞ্জ 7-8 জন হাফিজ মাদ্রাসার বাচ্চা আটকা পড়েছে। কয়েকটা কম বয়সী যুবক ছুট লাগায় বাচ্চাগুলোকে রেস্কিউ করতে। স্বামীর জান্নাতের দিকে তাকিয়ে বলে, একা থাকতে পারবে? কোথায় যাবেন? 3তলায় যাবো আর আসবো। আমিও যাব। ধমকে ওঠে স্বামীর। হোয়াট? তুমি গিয়ে কি করবে? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আর এই ফোনটা সামলে রাখো। আমি আসা না পর্যন্ত এখান থেকে নড়বে না। বলেই স্বামীর 3তলার সিঁড়ির কাছে যায়। বাচ্চাগুলোকে স্বামীর লঞ্চে ওঠার সময় দেখেছে। নিদারুণ পবিত্রতা মাখা ছিল মুখগুলোতে। একটা ইসলামিক কন্টেস্টে অংশ নিতে যাচ্ছিল। স্বামীর সামনে এগিয়ে যায়।
আসলেই 3 তলায় আগুন পৌঁছাবে। তবে তাদের লাউঞ্জগুলোতে পৌঁছাতে ঢের দেরি। করিডর পেরিয়ে স্বামীর ডান পাশের রিভারসাইড এরিয়ায় যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই তার পা থেমে যায়। ঘুরে পেছনে তাকাতেই দেখে জান্নাতুর ছুটে আসছে। ছুটতে ছুটতে এসে স্বামীর বুকে হুমড়ি খেয়ে পড়ছে। স্বামীর কর্কশ গলায় ধমকে ওঠে। কথা শোনো না কেন ফাজিল? একটা ছেলে আমার পেট ছুঁড়ে ইচ্ছে করে। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। রাগে কাঁপছে স্বামীর গা। বলে, চিনিয়ে দিতে পারবে? আজ বেঁচে ফেললে কুত্তার বাচ্চাকে খেয়ে ফেলবে একদম। আপনি কোথাও যাবেন না? তুমি আমাদের রুমে গিয়ে বসো জান্নাতুল, আমি আসছি। আমিও যাব আপনার সাথে। স্বামীরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে জান্নাত। স্বামীকে যেতেই দেবে না কোথাও। স্বামীর জান্নাতের থুতনি ধরে উঁচুতে তোলে। জান্নাতের চোখে চোখ রাখে। দুটো নিষ্পাপ চোখ, চোখ বেয়ে দর দর করে পানি পড়ছে। জান্নাত আবারও নাক টেনে বলে, আপনার সাথে যাব। স্বামীর ওর কথা শুনে না। ওকে টেনে নিজের কেবিনে বসিয়ে স্বামীর বোঝায় নিচতলা থেকে আরও মানুষ উঠছে। বেশিরভাগই আহত। হাফিজি মাদ্রাসার বাচ্চাগুলোকে রেস্কিউ করা হয়েছে। স্বামীর বয়োজ্যেষ্ঠ মহিলা যারা আহত তাদের ধরে ধরে 4 তলায় ওঠায়। আগুন লঞ্চের এক পাশে লেগেছে। নিচতলা দোতলা শেষ করে 3 তলাও পুড়ছে। লঞ্চ তখনও মাঝ নদীতে। কিনারা খুঁজে পাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন নদীপথ। স্বামী দোতলায় গেল 10-12 জন পুরুষের সাথে। কোনো মহিলা আটকা পড়েছে কিনা দেখতে। জান্নাত রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে ছটফট করছে। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর 3জন লোক যখন দোতলা থেকে আসলো, খুঁজে খুঁজেও জান্নাত স্বামীরকে দেখে না। হিতাহিত জ্ঞান হারিয়ে জান্নাত দোতলায় ছোটে। গিয়ে দেখে সর্বত্র ধোঁয়া। আগুন 3টা ইউনিটের 2টো ইউনিট পুড়িয়ে দিয়েছে একেবারে। বিশ্রী পোড়া গন্ধে গুলিয়ে ওঠে জান্নাতের পেট। জান্নাতের পা খালি। লোহার মেঝেতে অসম্ভব গরম আগুনের তাপে পা পুড়ে যাচ্ছে জান্নাতের। সে তীব্র আর্তনাদ করে ওঠে। শুনছেন? আপনি কই? ডান পাশ থেকে ছুটে আসে স্বামীর। চোখ বড় বড় করে জান্নাতকে দেখে কয়েক পল। ছুটে এসে ওকে ধরে চেঁচায়, এই ফাজিল, এখানে এসেছো কেন? আপনি কই কই যান? হ্যাঁ, ডুকরে কেঁদে ওঠে জান্নাত। জবাব দেয় না। স্বামীর ওকে টেনে 3 তলায় ওঠায়। 3 তলায় উঠে স্বামীর চোখ উঠল কপালে। আগুন ছড়িয়ে গিয়ে সে সিঁড়ির কাছে। রাস্তা ব্লক। স্বামীর এবার ঘাবড়ে যায়। জান্নাতের দিকে তাকিয়ে বলে, চলো মিডল লাউঞ্জের করিডোর হয়ে যাই। মিডল লাউঞ্জের করিডোরেও আগুন। স্বামীর এবার ভীষণ আতঙ্কিত হয়ে জান্নাতকে এক পাশে দাঁড় করিয়ে রেখে বলে, আমি পথ খুঁজছি। জান্নাত কাঁপছে। শক্ত করে স্বামীর হাত ধরে রেখে কেঁদে বলে, আমিও খুঁজবো। তুমি আমাকে সাফার করাচ্ছ জান্নাতুল। আপনি। কিছু বলার আগেই করিডোরের কাঠের স্লাইড ডোর ধপ করে পড়ে যায়। ওপাশে একটা ভলেন্টিয়ার টিম ইতোমধ্যে পানি তোলার এবং নামানোর ব্যবস্থা করছে। তবে 3 তলার আগুন নেভানো যাচ্ছে না। এর মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে জান্নাত। পেছনের এক্সিটের সাথে ঝুলতে থাকা পর্দা পুড়তে পুড়তে কখন যে তার শাড়ির আঁচলে আগুন লেগেছে সে টের পায়নি। জান্নাতের চিৎকারে স্বামীর ঘুরে তাকাতেই তার পাগল হবার মতো অবস্থা। চেঁচাচ্ছে স্বামীর। ও আল্লাহ! হিতাহিত জ্ঞান হারিয়ে টেনে টেনে জান্নাতের আঁচল খুলে নিচে ফেলে স্বামীর পা দিয়ে পিষে আগুন নেভাতে ব্যস্ত। ওর লজ্জা ঢাকতে মিশিয়ে নিল নিজের সাথে। আঁচলের অগ্রভাগ পড়েছে। উঠিয়ে জান্নাতের কাঁধে তুলে এবার বেশ রেগে মেগে স্বামী চেঁচিয়ে বলে, কি হতো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে? কেন আসতে হলো পিছু পিছু? অতি ফাজিল। কাঁদছে জান্নাত। তার গায়ে একটু আগে আগুন লেগেছিল। ভাবতেই গা অবশ হচ্ছে। তার মনে হচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলবে। আটকে আটকে কোনো মতে জান্নাত কেঁদে স্বামীরকে ওই সময় বলে, আপনি আপনি আমি কি? আমি আপনার দ্বিতীয় বউ হতে পারি অসদ্রা কেউ। আপনি তো আমার প্রথম স্বামী এবং আমার শুধু আপনিই আছেন। স্বামীর অনিমেষ চেয়ে রইল গোলগাল মুখটার দিকে। ততক্ষণে জান্নাত জ্ঞান হারায়। এরপর আরও 20 মিনিট লাগে 3 তলার আগুন কিছুটা নেভাতে। একদিক থেকে পানি তোলা হচ্ছে, আরেক দিক থেকে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং স্বামীর বাকিটা সময় জান্নাতকে বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে থমথমে মুখে। রাস্তা পরিষ্কার হলে ওকে কোলে তুলে 3 তলার নিজেদের কেবিনে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। দরজায় হেলান দিয়ে। লাঞ্চ চাঁদপুরের কিছুটা আগে একটা নির্জন চরে ঘাটিগাড়ে।
তখন ফজরের আজান দিয়েছে। লোকজন হুমড়িয়ে লাফিয়ে লাফিয়ে নামছে লঞ্চ থেকে। ফায়ার সার্ভিসের দুটো বিশেষ টিম ততক্ষণে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। 4 তলা বিশিষ্ট লঞ্চটাকে ভোরের আলোয় ভুতুড়ে লাগছে পুরো। জান্নাতের জ্ঞান ফিরতেই ওকে পানি খাইয়ে দেয় স্বামীর। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম আহতদের অ্যাম্বুলেন্স করে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায়। বাকিদের জন্য সদরঘাট থেকে ভোর 5টা নাগাদ আরেকটি লঞ্চ চলে আসে। ভলান্টিয়ার টিম লোকজন এবং বেঁচে যাওয়া মালামাল অন্য লঞ্চে তুলে দেয়। সৌভাগ্যবশত সে রাতে একজনও মারা যায়নি। বড় জোর গুরুতর আহত হয়েছিল কেউ কেউ। একটা শ্বাসরুদ্ধকর ভয়াবহ রাত কাটিয়ে জান্নাত জমে আছে। জ্ঞান ফেরার পর তার শরীরে আরও বেশি করে কাঁপছিল। ভোরের আলো প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে স্বামীর ওকে জোর করে একটা মাফিন খাইয়ে দিল। আর জান্নাত শুধু পাগলের মতো স্বামীর শরীর হাতিয়ে যাচ্ছিল, দেখছিল তার স্বামী ঠিক আছে কিনা। বউয়ের ছটপটানি দেখে স্বামীর নিরুদ্বেগ ঠান্ডা গলায় বলে, লাগেনি আগুন, আম সেফ। একটার পর একটা ফোন কল রিসিভ করতে করতে ক্লান্ত স্বামী। রিজিয়া বণিক দুর্ঘটনার খবর পেয়ে রাতে 3বার বেহুশ হয়েছেন। সারাফাত চৌধুরীর বুকে ব্যথা উঠেছে। ভিডিও কলে ছেলের মুখটা দেখে কান্নায় ভেঙে পড়ে রিজিয়া। তুই বৌমাকে নিয়ে চলে আয়, ঘুরতে হবে না বাপ। মা আগে ঢাকা পৌঁছে নেই, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। নির্লিপ্ত জবাব স্বামীরের। দৃষ্টি জান্নাতের দিকে, চোখে কি নিদারুণ সরলতা। স্বামীর অবচেতন মনে গতকাল রাত থেকে সেই সব দেখছে। বাড়ির সবাই নির্ঘুম একটা রাত কাটিয়েছে। ভিডিও কলে স্বামীরকে প্রমাণ দেখাতে হলো তারা দুজন আসলেই অক্ষত। সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গিয়েছে। চিন্তিত আতঙ্কিত বন্ধু ও বন্ধুর পত্নীরা সকলে ছুটে এসেছে স্বামীর আর তার বউকে রিসিভ করতে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বসুন্ধরা আবাসিকে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 11টা প্রায়। এটা স্বামীর খুব কাছের বন্ধু নিলয়ের অ্যাপার্টমেন্ট। ট্রিপে তারাও যাচ্ছে জান্নাতদের সাথে। হালকা নাস্তা সেরে জান্নাত শুয়ে রইল তাদের যে ঘরটা দেয়া হয়েছে সেখানে গিয়ে। খানিক বাদে স্বামীর ঘরে ঢুকলো। জান্নাত উঠে বসলো। ওর কাছে এসে বসলো স্বামীর। আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, শরীর ঠিক আছে? জি, আমরা কি বরিশাল ফিরে যাচ্ছি? না, সিলেটেই যাব। দুর্ঘটনা ঘটার ছিল, ঘটে গেছে। ফিরে গিয়ে কি লাভ? আজ রাতটা এখানে থেকে আগামীকাল সকালে রওনা দেব। শুয়ে পড়ল জান্নাত। আবারও উঠল। উঠে চলে গেল জানালার কাছে। উঁচু দালান থেকে ঢাকা শহরটা দেখছে। নতুন পরিবেশে কেমন অস্বস্তি হচ্ছে তার। গত রাতের ঘর থেকে বেরোতে যদিও পেরেছে। অ্যাপার্টমেন্টের আরও অনেক মানুষ রয়েছে। বসার ঘরে আড্ডা দিচ্ছে তারা। ওরা স্বামীরের বন্ধু এবং বন্ধু পত্নীরা। জান্নাত যায় না সেখানে। ঘুরে তাকিয়ে দেখে স্বামীরকে, যে শুয়ে শুয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিল। বিগত একদিন পরে একটু হাঁপ ছেড়েছে সে। হঠাৎ কি হলো জান্নাত বুঝতে পারল না। স্বামীরের সহজ মুখভঙ্গি পাল্টে গেল মোবাইল দেখতে দেখতে। পরপর জান্নাতের দিকেও এক পল তাকালো এবং দৃষ্টি ফের মোবাইলের স্ক্রিনে রেখে পড়তে শুরু করলো। স্বামী বউকে পড়ায়, এদিকে বউ সহপাঠীর সাথে জড়িয়ে যায় প্রণয়ের সম্পর্কে। অতঃপর তালাক চাইল স্বামীর কাছে। স্বামী তালাক দিতে রাজি না হওয়ায় মিথ্যা নির্যাতনের মামলায় ফাঁসালো স্বামীকে। ওটা নিউজ 24 ঘন্টার ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি খবর। স্বামীর ইচ্ছা করে জান্নাতকে শুনিয়ে পড়ল। জান্নাত নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। পরপর স্বামীর নিজে ওই ভিকটিম স্বামীকে গালি দিয়ে বলল, শালা বলদ, পড়তে গিয়েছিলি কেন? বেশ হয়েছে, তোর সাথে এটাই হওয়া উচিত। একটা সুপ্ত দীর্ঘশ্বাস বইল জান্নাতের অন্তরে। জান্নাত নিজেও বুঝল না তা। খানিক বাদে আবারও স্বামীরের কণ্ঠ। আজই তার চোখ পড়েছে একটা মনতাত্ত্বিক কনসালটেন্টের গ্রুপে। পরিচয় লুকিয়ে এক ভদ্রমহিলা পোস্ট দিয়েছেন, আমি একজন হাউসওয়াইফ। ইদানিং বেশ মানসিক চাপে ভুগছি। আমার স্বামীর থেকে আমি ভার্বাল অ্যাবিউজের শিকার হই রোজ। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। পান থেকে চুন খসলেই গালি দেয়। এমনিতেই সে আমার ব্যাপারে যত্নশীল, ভালোবাসে, এটা অস্বীকার করব না। তবুও অফিস থেকে ফিরে শুরু করে ধমকাধমকি আর গালাগালি। দিন দিন সহ্যের বাহিরে চলে যাচ্ছে সব। 7 বছর ধরে ধৈর্য ধরেছি, তাকে ঠিক করার চেষ্টাও করেছি, আর সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি এখন কি করব? তালাক চাইব? পোস্টটা স্বামীর গভীর মনোযোগ দিয়ে পড়ল। পরপর লম্বা শ্বাস ফেলে চোখ মুখ কঠিন করে আপন মনে বলে,
দাও তালাক। তোমার মতো অধৈর্যশীল নারী এক স্বামী কেন 7 স্বামীর ঘর বদলাতেও শান্তি পাবে না। ধমকাধমকি করে তো কি হয়? আবার বলো ভালোবাসে। একটা পুরুষ বাইরে খাটনি দিয়ে এসে তোমাকে মাথায় উঠিয়ে নাচবে সবসময়? জান্নাত জানালার কাছে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে স্বামীর কাণ্ড। এবার প্রকাশ্যে ছাড়ে দীর্ঘশ্বাস। মোট 4 জুটি যাবে। বন্ধুদের মধ্যে জাহিদ এবং গালিব অবিবাহিত। ওদের নিয়ে 10 জনের একটা গ্রুপ। খেতে খেতে বাকি পরিকল্পনা জানিয়ে দেয় তানভীর। পুরো ট্রিপের জার্নিটা হবে উপভোগ্য। ট্রেনে জেনারেল প্যাসেঞ্জারি থেকে শুরু করে পায়ে হেঁটে ট্রিপটা উপভোগ করবে তারা। ইতোমধ্যে একটা রিসোর্টে 5টা কটেজ বুক করে রেখেছে। রাতের খাবার টেবিলে আড্ডায় আসর বসেছে। জান্নাত অবশ্য দূরেই থেকেছে। স্বামী তার বন্ধুদের সাথে কোনো রকম হাসাহাসি করতে নিষেধ করে দিয়েছে কড়া গলায়। লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে শুধু খাচ্ছিল জান্নাত। স্বামীর 4 জন বিবাহিত বন্ধু তানভীর, নিলয়, সিয়াম, রাকিবের স্ত্রীদের আর চোখে দেখছিল সে। ওনারা সবাই কেউ ডাক্তার নয়তো ডাক্তারি পড়ছে। জান্নাতুলই সব থেকে ছোট। জান্নাতের সাথে এদের সবার বয়সের ব্যবধান 11-12 বছর। তানভীরের বউ শক্তি আলোচনার মাঝে জান্নাতকে বলে, ভাবি কি একটুতেই জ্ঞান হারিয়ে ফেলেছেন? শুনেছি বাসর ঘরেও জ্ঞান হারিয়েছিলেন স্বামীর ভাইকে দেখে। সবাই উচ্চে হেসে ওঠে। জান্নাতুল এ ধরনের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। স্বামীর বলে ওঠে, মেয়ে মানুষ কথা কথা জ্ঞান হারাবে, স্বাভাবিক। নয়তো কি পুরুষ মানুষ কথা কথা জ্ঞান হারাবে নাকি? শক্তি আর নিলয়ের বউ রাফিয়া বলে, আমরা কিন্তু জ্ঞান হারাই না। স্বামীর সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আপনার মেয়ে? সবাই হাসছে, জান্নাত ব্যতীত। জাহিদ জান্নাতের দিকে তাকিয়ে বলে, আরে ভাবি, খাচ্ছেন না কেন? স্বামীর এক পলক জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, শরীর খারাপ লাগলে ঘরে গিয়ে শুয়ে পড়ো জান্নাতুল। এখন বন্ধুরা মিলে আড্ডা দেবে। স্বামীর চাচ্ছে না সবার বউয়ের মতো তার বউ এখানে বসে একটু পর পর হাহা হিহি করুক। তাই আগেভাগেই সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়েছে ঘরে। 8 ঘন্টা টানা ঘুমিয়েছে জান্নাত ক্লান্তিতে। সকালে উঠে বুঝতে পারলো শরীরটা সম্পূর্ণ ঠিক তার। ওরা খুব ভোরে রওনা দিয়েছে। স্বামীর জান্নাতের 2টো ব্যাগই অক্ষত অবস্থায় আনতে পেরেছে। ট্রেনের একটা লোকাল বগিতেই সবাই উঠেছে। ওদের সাথে কিছু কলেজ স্টুডেন্ট রয়েছে এই বগিতে। স্বামীর অবশ্য এভাবে জার্নি করাতে আপত্তি ছিল, কিন্তু বন্ধুদের কাছে ও সে আপত্তি টেকেনি। কলেজ স্টুডেন্টরা পরে স্টেশনেই নেমে যাবে। ভীষণ ফুর্তিবাজ ওরা সবাই। একটা ছেলে গিটার হাতে গান গাইছে ওদের গ্রুপে। স্বামীরের বন্ধু জাহিদ ক্যামেরা হাতে ভিডিও করছে ছেলে মেয়েগুলোকে। স্বামীরের পাশে জানালার কাছে চুপচাপ বসেছিল জান্নাত। তার গায়ে বেগুনি একটা সুতির শাড়ি, শাড়ির ওপর চাদর, মাথায় ঘোমটা, আর চোখে সে শুধু কলেজ ড্রেস পরুয়া মেয়েগুলোকেই দেখছিল। কিশোরী মেয়েগুলো তারই বয়সী, আকাশি রঙের কলেজ ড্রেস, গলায় স্টুডেন্ট আইডি কার্ড, দুপাশে 2টো বেনি আর একরাশ চঞ্চলতা। মুগ্ধতার সরছে না জান্নাতের 2 চোখ থেকে। মেয়েগুলো হাসছে, একজন আরেকজনের বেনি ধরে টানছে। ওদের হাসি খুনসুটি দেখে জান্নাতও হেসে ফেলে উচ্চ শব্দে। স্বামী তৎক্ষণাৎ জান্নাতের দিকে তাকাতেই জান্নাত মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি দিয়ে রাখে। আকাশে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘগুলো দূরে উড়ে যাচ্ছে। ওরা লুকাচ্ছে যেমন করে জান্নাতের মন খারাপের কথাগুলো লুকিয়ে যায় দ্রুত। সিলেটে পৌঁছাতে বিকেল। যে যার পছন্দ মতো কটেজ বেছে নিয়ে উঠে যায়। শুরুতেই গোসল সেরে ভিডিও কলে শাশুড়ি ননদের সাথে কথা বলে নেয় জান্নাতুল। রিজিয়া বণিক নানা আদেশ উপদেশ দেন পুত্রবধূকে। কোথাও বের হওয়ার আগে কি কি দোয়া পড়তে হবে বলে দিলেন। হাতটাকে সবসময় স্বামীরের হাতের মুঠোয় রাখতে বললেন, যাতে করে জান্নাত হারিয়ে না যায়। ওরা সবাই সেদিন বেশি দূরে গেল না। চা বাগান দেখার পরিকল্পনা সকালের জন্য তুলে রাখে। সন্ধ্যাটা আশেপাশের একটা টিলার কাছ থেকে ঘুরে আসে। গালিব সব জুটিদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়। স্বামীরের পাশে জান্নাতকে দাঁড়াতে বললে গালিব জান্নাতকে বলে, ভাবি, আরে হাসুন একটু। হাসার জন্য স্বামীরের অনুমতি নেবেন? জান্নাত মলিন হাসে। গালিব ওদের দুজনের সুন্দর কিছু ছবি তুলে দেয় সেই মুহূর্তে। রাতে ডিনার সেরে স্বামীর জান্নাতকে নিয়ে কটেজে ফেরে। বাকিরা রেসর্টের বাগানে আড্ডা দিচ্ছে। স্বামী তাতে অংশ নেয়নি। গত রাতের ধকল, সারাদিনের জার্নি শেষে মাথা খুব ধরেছিল। কটেজটা জান্নাতের ভীষণ পছন্দ হয়েছে। ঠিক একটা কুঁড়ে ঘরের মতো, কাঠের পাটাতন,
ঘুরে ঘুরে জান্নাত সেসব দেখছিল। স্বামীর শার্টটা না ছেড়েই বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়েছে। লাগেজ দুটো ঘরের এক কোণাতে রাখা তখনও। স্বামীর বলল, লাগেজ থেকে জামা কাপড় বের করে কাবার্ডে রাখো, আমরা এখানে 7 দিন আছি। মাথা নেড়ে লাগেজ খালি করছে। স্বামী শুয়ে শুয়ে ওকে দেখছে। হঠাৎ বলে, ওটা কি শপিং ব্যাগে? উঠে বসে স্বামী। শপিং ব্যাগ নেওয়া হাতটা জান্নাতের কাঁপছে। লজ্জার সংকোচ মাটিতে মিশে যাচ্ছিল সে। স্বামীর চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এসে খপ করে জান্নাতের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। জান্নাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। স্বামীর ব্যাগের ভেতর কি আছে দেখতে বিছানায় ঢেলে দেয় সেসব। 3 রঙের 3টা ট্রান্সপারেন্ট নাইটি, সাথে 3টা স্ট্রাপ। স্বামীর জান্নাতের দিকে তাকায় তড়িৎ। থরথরিয়ে কাঁপছে জান্নাত। স্বামীর কিছু বলার আগেই কাঁপা কাঁপা গলায় বলল, বড়ভাবে জোর করে দিয়ে দিল, বারণ করেছি তবুও। স্বামীর এইবার নাইটিগুলো দেখছে, একবার দেখছে জান্নাতকে। জান্নাত চোখ তুলে তাকাচ্ছেই না। তার ইচ্ছা করছে ছুটে কোথাও বেরিয়ে যেতে। লোকটা কি এখন তাকে ধমকাবে, বলবে, এসব বেহায়াপনা শিখেছো বড় ভাবির থেকে বেয়াদব মেয়ে, এক চরে দাঁত খুলে ফেলবো। কিন্তু স্বামীর সেরকম কিছুই বলে না। খানিকটা সময় চুপ করে থেকে হঠাৎ জলদ গম্ভীর স্বরে বলল, গোলাপিটা পরে এসো। জান্নাত চৌকিতে চোখ তুলে তাকায়। স্বামীর চোখের দৃষ্টি স্বাভাবিক। জান্নাত হাঁসফাঁস করছে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কাতর স্বরে বলে, না। স্বামীর বিছানায় চুপচাপ বসে। জান্নাতের দিকে তাকিয়ে আবারও ঠান্ডা গলায় বলে, দেখবো। 10 মিনিট বাদে চেঞ্জিং কর্নারের পর্দার আড়াল থেকে জান্নাত বেরোচ্ছিল না। স্বামীর বিছানায় বসে ওকে ডাকল। জান্নাত বেরিয়ে এসো। জান্নাত বেরুলো, তবে পর্দা টেনে নিয়ে আড়াল করে রাখলো নিজেকে। স্বামীর কিছু পল তাকিয়ে থেকে বলে, পর্দা সরাও। দুপাশে মাথা নাড়ে জান্নাত। আমি উঠবো। গম্ভীর স্বর মৃদু ধমকায়। এটা বাজে। ক্ষীণ আওয়াজে জান্নাত বলে। স্বামীর হো হো করে হেসে উঠল আচানক। জান্নাত অবাক হয়ে দেখলো লোকটাকে। এই প্রথম জান্নাত এমন করে হাসতে দেখলো লোকটাকে। বিস্ময়াভিভূত হয়ে চেয়ে থাকলো সে। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে স্বামীর বলে, সরাও। আমি মরে যাব। আকুতি নিয়ে বলে জান্নাত। স্বামী তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। জান্নাত পর্দা টেনে দিয়ে পিছাতে থাকে। পালাতে চায় যেন। স্বামীর ভ্রু কুঁচকে ফেলে। পরপর চওড়া হাসি হেসে লম্বা কদমে এগিয়ে যায়। কিছুক্ষণ ঘরময় ছুটোছুটির পর জান্নাত যখন ধরা দিল, স্বামীর ওকে নিয়ে বিছানায় পড়ল। এতক্ষণ বউয়ের সাথে ছুটোছুটি খুনসুটি করে হাসি উঠেছে স্বামীরের। হাঁপাতে হাঁপাতে বলে, কি বললে? এটা বাজে? জান্নাত চোখ বুজে আছে, বুক কাঁপছে সবেগে। স্বামীর পর্দার কাপড়টা সরিয়ে ধীরে ধীরে অনাবৃত করলো জান্নাতকে। গোলাপি পোশাকটায় জান্নাতকে একেবারে অন্যরকম লাগছে। এমন আগে কখনো লাগেনি। এভাবে কখনো দেখেনি জান্নাতকে। আলাদা সৌন্দর্য। স্বামীর নিষ্ফল দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখছে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার তরফ থেকে বড় ভাবিকে ধন্যবাদ দিও। জান্নাত চোখ মেলে না। হৃদস্পন্দন সামলাতে ব্যস্ত সে। স্বামীর আরও কিছুক্ষণ ওকে দেখে বলে, কেমন লাগছে বলবো? এরপর জান্নাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলতেই জান্নাত দোকান চেপে ধরল। স্বামী তখনও হাসতে হাসতে ভেঙে পড়ে। সে হাসি আর থামছিলই না। জান্নাত চোখ খুলে তখন চেয়ে চেয়ে লোকটার হাসি দেখে। এই এক অন্যরকম স্বামীর, সম্পূর্ণ অন্যরকম। ধীরে ধীরে জান্নাত এক হাতে স্বামীরের একটা গাল ছোঁয়। স্বামী তখনও হেসে যাচ্ছে। জান্নাত মুগ্ধ চোখে স্বামীরকে দেখছে। মনে মনে ভাবছে, সময় এখানেই থেমে যেতে পারে না। লোকটা যদি সব সময় এভাবে হাসতে থাকতো, যদি এভাবেই লোকটাকে দেখে জান্নাতের ভয় না হতো, যদি আর না বকতো সবার সামনে, হঠাৎ হঠাৎ তুই তরকারি না করতো, মাঝরাতে রাগ দেখিয়ে জান্নাতকে যদি না ছুতো, তবে খুব ভালো হতো। জান্নাত একটু সুখ নিয়ে কাটিয়ে দিত বেলা। পড়াশোনা করেও হেদিয়ে মারতো না। তবে দিনগুলো জান্নাতের কাছে একেবারে সুখময় স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ, স্বপ্নই। এটা জান্নাতের জীবনে 7 দিনের সুন্দর স্বপ্ন হতে চলছে। কারণ জান্নাত জানে বরিশাল ফিরলেই তার দিনগুলো কেমন কাটবে। হানিমুন ট্রিপে 3 দিন অতিবাহিত হয়েছে। তারা সবাই মিলে পুরো সিলেট ছানবিন করে ফেলেছে। ইতোমধ্যে দূরের কিছু ট্যুরিস্ট প্লেস বাকি আছে শুধু। আজ সকালে চা বাগানে ঘুরেছে। বিকেলে পরিকল্পনা পাহাড় দেখার। আসর বাদ স্বামীরকে কল করে তানভীর বলল, কিরে, বের হবি না? আমরা সবাই রেডি তো।
না, আমি আর জান্নাতুল কোথাও যাচ্ছি না, তোরা যা। মানে তোদের রেখে যাব? এই এই কি করছিস রে তুই ভাবির সাথে? প্লিজ ওসব রাতে করিস, আয় ঘুরে আসি। শাট আপ, বললাম না তোরা যা, উই আর টায়ার্ড। আর কাউকে কিছু বলতে না দিয়ে স্বামীর কল কাটল। জান্নাত বেজার মুখ করে তাকিয়ে আছে স্বামীর দিকে। সে ঘুরতে যাবে বলে শাড়ি পরে রেডি হচ্ছিল। মনমারা কণ্ঠে স্বামীরকে বলল, আমরা যাচ্ছি না। না, কড়া গলায় স্বামীর জবাব দেয়। কেন? কারণ আমি চাচ্ছি না তাই। জান্নাত আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ল, মুখটা মলিন করে। স্বামীর শুয়েছিল আর চোখে জান্নাতকে অবলক্ষণ করে গমগম করে উঠল। এখানে আসার পর থেকে খুব ফরফর করছো। ওদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এত উতলা কেন? হ্যাঁ, মৃদু শ্বাস ফেলল জান্নাত, দৃষ্টি পায়ের নখে নিবদ্ধ রেখে জবাব দিল, আমি ওনাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আগ্রহী নই। তো আপনার সাথে। মিনমিনে স্বরে জবাব দেয় জান্নাত। শুনে বাঁকা হাসল স্বামীর। অতঃপর হ্যাঁচকা টানে জান্নাতকে বুকের ওপর ফেলল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে জান্নাত স্বামীর মুখের দিকে। স্বামীর এতক্ষণে গম্ভীরতা সরিয়ে বলে, সেই জন্যই ওদের না করে দিয়েছি। আজ আমরা দুজন ঘুরবো শুধু। জান্নাত বিস্মিত হয়ে চেয়ে রয়। স্বামীর উঠে বসতে বসতে জান্নাতকে জানায়, এখান থেকে 17 কিলোমিটার দূরে নদী পেরিয়ে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেখানে সাফারি পার্ক রয়েছে। তোমাকে ওখান থেকে ঘুরিয়ে আনবো আজ। জান্নাত তখনও হাঁ করে তাকিয়ে আছে। স্বামীর ভুরু যুগল গুটিয়ে এনে বলে, কি ব্যাপার, খুশি লাগছে না? নাকি আমার বন্ধুরা না হলে তোমার চলবে না? জান্নাত সম্বিত ফিরে পেতেই মাথা নাড়ায় দ্রুত। লোকটাকে বোঝাতে চায় তার খুশি লাগছে, বরং একটু বেশি খুশি লাগছে। স্বামীর জান্নাতকে নিয়ে যখন আইল্যান্ডে পৌঁছায় তখন সূর্য অস্ত যাবে প্রায়। ওপার থেকে নৌকা করে নদী পেরিয়েছে তারা। নৌকায় তাদের মতো আরও বেশ কিছু পর্যটক রয়েছে। ছোটোখাটো নদীর পার হতে ওদের 45 মিনিট লেগেছে। সেই দিন আইল্যান্ডে পৌঁছাতেই স্বামীর বুঝে যায় মারাত্মক একটা ভুল করেছে সে। আরও সময় হাতে নিয়ে এখানে আসা উচিত ছিল তাদের, এবং জায়গাটা গ্রুপ করে নিয়ে আসার মতো একটা জায়গা। এভাবে একা একা একটা মেয়েকে নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে আসা উচিত হয়নি সন্ধ্যা লাগিয়ে। স্বামীর অবশ্য ফোনে বন্ধুদের ইনফর্ম করে দিয়েছে ওরা কোথায়। বন্ধুরা ভীষণ রাগারাগি করেছে এমন করায়। তানভীর এইমাত্র কল করে বলেছে, এমন স্বার্থপরের মতো একটা কাজ করলি, আমরাও যেতাম। স্বামীর সবাইকে সরি বলে কল কেটে আশেপাশে দেখায়। সন্ধ্যার পরে সাফারি পার্কে ঢুকে লাভ নেই কোনো। এখানে আসাটাই বৃথা হলো যখন ভাবল, তখন এক আগন্তুকের থেকে জানতে পারল এই গ্রামের আরও কিছু দক্ষিণে নদীর পাড়ে আদিবাসীদের মেলা হচ্ছে। স্বামীররা চাইলে সেখানে থেকে ঘুরে আসতে পারে। স্বামীর ভাবল যাওয়া যাক, একেবারে বৃথা হবে না তবে এখানে আসাটা। মেলার স্থানে পৌঁছাতে ওদের পায়ে হেঁটে 10 মিনিট লাগল। নদীর পাড়ে আদিবাসী সম্প্রদায়ের লোকজন চরকি নাগরদোলা সাজিয়ে মেলা সাজিয়ে বসেছে। জান্নাতের ভালোই লাগছে জায়গাটা। এমন মেলা খুব ছোটবেলায় তাদের গ্রামেও হতো, তবে এতটা জমকালো মেলা এই প্রথম দেখছে সে। স্থানীয় লোকজনে গিজগিজ করছে, ঝুড়ি ভর্তি করে কত কি সাজিয়ে বসেছে আদিবাসী মেয়েদের দল। কিছু বাঙালি মেয়েও রয়েছে। জান্নাত ওদের স্টলগুলো দেখছে হাঁটতে হাঁটতে। বেতের বাঁশের কাঠের বানানো সুন্দর সুন্দর ওয়ালমেট, অলংকার আর চুড়ি। জান্নাতের নজর গিয়ে আটকায় একটা বেতের তৈরি শোপিছে। কিছুক্ষণ উসখুস করে স্বামীরের কাছে আবদার করে, আমায় ওটা কিনে দিবেন? স্বামীর কিনে দিল আর চোখে জান্নাতকে দেখল। কেমন সামান্য একটা শোপিস হাতে নিয়ে খুশি হয়েছে। এই মেয়েটা অল্পতেই খুশি হয়ে যায়। অন্য অন্য মেয়েদের মতো লোভ এবং চতুরতা তার বউয়ের মাঝে নেই। এটা স্বামীরকে মুগ্ধ করে বারবার। স্বামীর ওকে আরও কিছু ছোট ছোট শোপিস কিনে দেয়। সেগুলো একটা প্যাকেটে নিয়ে টাকা দিতেই জান্নাত চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, আচার? দূরের এক লোক হরেক পদের আচার বিক্রি করছিল। জান্নাতের মুখটা চকচক করছে সেসব দেখে। স্বামীর বলে, চেঁচাচ্ছ কেন? ধীরে বলো। জান্নাত মিয়ে গিয়ে বলে, আচার কিনে দিবেন? বাজে জিনিস, আনহাইজেনিক। অল্প? না। জান্নাত চুপচাপ হাঁটছে। স্বামীর কিছুটা সামনে গিয়ে আবারও ফিরে এসে বলে, অল্প, বেশি না কিন্তু। এসব করে বেশ সময় গড়িয়েছে। স্বামীর খেয়াল করেছে বেশ কুয়াশা জমেছে। জান্নাতের শীতের চাদর, তার জ্যাকেট কিছুই আনা হয়নি সাথে করে। এবার নদী পেরোতেই হবে।
তবে নৌকা ঘাটে গিয়ে যা শুনল তাতে স্বামীরের মুখটা পুরো পাংশু বর্ণের হয়ে গেল। নৌকা এখন ছাড়বে না কেউ। স্বামীর হতবাক হয়ে কারণ জানতে চাইলে জানতে পারে জলদস্যুর প্রকোপ বেড়েছে। সন্ধ্যার পরে নৌকা নিয়ে নদীতে যাওয়া প্রশ্নই আসে না। 15 দিন হয় সন্ধ্যার পরে নৌকা চলাচল বন্ধ। জান্নাতুলকে নিয়ে স্বামীরের উৎকণ্ঠা বাড়ল। রাত বাড়ছে। যতই সুরক্ষিত আইল্যান্ড হোক, খারাপ মানুষ থাকবেই দুই একটা। জান্নাতুল তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে। এমন বিপদে পড়তে হবে জানলে সে ঘুরতেই আসতে চাইতো না। স্বামীর বন্ধুদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে হোমস্টের খোঁজে বেরিয়ে পড়ল। আজ তাদের সাথে কি হচ্ছে বুঝতেই পারছে না। মেজাজ খারাপ হচ্ছে। দুর্ভাগ্যবশত আইল্যান্ডের সবগুলো হোমস্ট ছিল বুক। স্বামীর আজ খুব বিপদে পড়েছে। ঘাবড়ে গিয়েছে সে। জান্নাত কাঁদো কাঁদো হয়ে বলল, এখন কি করব? ভাবছি তুমি গলার স্বর্ণের চেইন আর কানের দুল খুলে নাও। এসব খারাপ লোক দেখলে বিপদ। জান্নাত তাই করল। ঠিক সে সময় তাদের বিপদ থেকে উদ্ধার করলো একজন মাঝি। বাড়ি যাওয়ার পথে স্বামীরকে বলল, সাহেব, আপনারা চাইলে আজ রাতটা বিদুষী কল্যাণ আশ্রমে উঠতে পারেন। ওনারা ঘর ভাড়া দেয়। আশ্রম? সেটা কেমন? অবাক হয়ে জানতে চাইল স্বামীর। মহিলাদের আশ্রম সাহেব। এখানকার স্কুলের হেড ম্যাডাম পরিচালনা করে। কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে বৌমাকে নিয়ে উঠতে পারেন। ওরা টাকার জন্য ওদের বাইরের ঘর দুটো ভাড়া দেয় পর্যটকদের। স্বামীর কিছুক্ষণ ভাবল। এটাই আপাতত তার ঠিক মনে হলো। এই মুহূর্তে এটাই সেফ। যেহেতু জান্নাতুল আসের সাথে, লোকটাকে স্বামীর 200 টাকা দিয়ে বলল, আমাদের ওখানে নিয়ে যান। মাঝি লোকটা খুশি খুশি স্বামীদের আশ্রমে নিয়ে দাঁড় করিয়ে দিল। গেটে দাঁড়িয়ে মাঝি হাঁক ছাড়তেই ওপাশ থেকে এক বৃদ্ধা ভদ্রমহিলা বলে, কে? আমি মোজাম্মেল মাঝির মাস্টার আপা। দুজন লোক আসছে ঘর ভাড়া চায়। মহিলা আছে? জি, জামাই বউ তারা। খানিক বাদে ভদ্রমহিলা গেটের দরজা খুলে দিলেন। ভদ্রমহিলার আনুমানিক বয়স 60 হবে। চশমার নিচ থেকে ক্লান্ত দুটি চোখ স্বামীর আর জান্নাতকে দেখছে। স্বামী তাড়াহুড়ো লাগিয়ে বলে ওঠে, শুনেছি আপনারা ঘর ভাড়া দেন। আসলে আমার ওয়াইফ নিয়ে আইল্যান্ডে আটকা পড়েছি। এমার্জেন্সি একটা ঘর দরকার আজ রাতের জন্য। এর জন্য আপনাকে ডাবল টাকা দিতে পারি। ভদ্রমহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললেন। বুঝছি, তোমাদের অনেক টাকা। এসো, ভিতরে এসো। বৃহৎ এরিয়া নিয়ে আশ্রমটি। বাউন্ডারির ভেতর খুকরির মতো অসংখ্য ছোট বড় ঘর। মাঝখানে বিশাল বড় মাঠ। মাঠে 10-12 জন মেয়ে লাইটের আলোয় বেত দিয়ে কিছুটা বুনছে। বিভিন্ন বয়সী মেয়ে।